আচ্ছা, আপনারা কি জানেন ক্ষুদিরামকে একবার ভূতে ধরেছিল? আবার সেই ভূত তাড়াতে ওঝাও ডাকা হয়েছিল। সেই ভূতে ধরার গল্পই আমি আজ আপনাদের এই পর্বে বলবো। আর ক্ষুদিরামকে ভূতে ধরেছে জেনে ক্ষুদিরাম ঠিক কি করেছিল সেটাও। সময়টা 1905 সালের শেষের দিকে। ক্ষুদিরামের পরিচয় হয় অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর সাথে। একদিন সন্ধ্যাবেলা হেমচন্দ্র কানুনগো সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটু দূরে কয়েকজন ছেলে বসে ছিল। হেমচন্দ্র বাবুকে দেখে সেই ছেলেদের মধ্যে থেকে ক্ষুদিরাম উঠে এসে অত্যন্ত বিনীতভাবে তার কাছ থেকে একটি রিভলভার চাইলেন। হঠাৎ 13-14 বছরের একটি ছেলের কাছ থেকে এমন আবেদন শুনে হেমচন্দ্রবাবু বিরক্ত হন এবং তাকে ভারী বকুনি দেন। কিন্তু ক্ষুদিরাম তাতে কোনো কান না দিয়ে জেদ ধরে বসে যে তাকে রিভলভার দিতেই হবে। রিভলভার নিয়ে তুমি কি করবে? হেমচন্দ্রবাবু জিজ্ঞেস করলেন। ক্ষুদিরাম উত্তরে বললেন, আমি একটা সাহেব মারব। সাহেব মারার কারণ সম্বন্ধে উত্তেজিত হয়ে ক্ষুদিরাম বলেছিল, ভারতের ওপর ইংরেজরা যে অন্যায় অত্যাচার করছে তার প্রতিশোধ আমি নেবই। দেশের জন্য মরতে পারিস তোরা? ছাত্রদের কাছে একবার প্রশ্ন করেছিলেন সত্যেন্দ্রনাথ বসু। সেটা নিয়ে মাঝে মধ্যে ইয়ার্কি ঠাট্টা চলতো। একদিন ক্ষুদিরাম নিজে থেকেই দৃঢ়ভাবে বলে উঠলেন, আমি পারি দেশের জন্য মরতে। প্রথমে বাকি সবাই ভেবেছিল ক্ষুদিরাম মজা করছে, কিন্তু তিনি তার কথায় অটল থাকলেন। ক্ষুদিরাম সোজা সত্যেন্দ্রনাথ বসুর কাছে গিয়ে একই কথা পুনরায় বললেন। তার সৎ সাহস ও মানসিক বলের কারণে ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথ বসু স্নেহের পাত্র হয়ে ওঠেন। ক্ষুদিরামের কথা শুনে সত্যেন্দ্রনাথ বসু তাকে বুকে টেনে নেন। সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষাগুণে ক্ষুদিরাম হয়ে উঠলেন এক বিচক্ষণ স্বেচ্ছাসেবক। বিদেশি কাপড়ে আগুন দেওয়া, বিদেশি লবণ ও চিনির গাড়ি রুট করা, বিদেশি পণ্য বোঝাই নৌকা ডুবিয়ে দেওয়া, এসব কাজে গ্রাম ও শহর থেকে বারবার ডাক পড়তে লাগলো তা। ক্ষুদিরামের বইয়ের মধ্যে জামার পকেটে কিংবা বালিশের নিচে প্রায়ই স্বদেশী নেতাদের উত্তেজনামূলক লেখার একটা অংশ পাওয়া যেত। শুধু স্বাধীনতার চিন্তাই নয়, মানুষের সেবাতেও তার জুড়ি মেলা ভার ছিল। একবার কংসাবতী নদীর বন্যায় মেদিনীপুরের কাছে জনার্দনপুর গ্রাম ভেসে গেলে সেখানকার মানুষ নিরাশ্রয় ও নিঃসহায় হয়ে দিন কাটাচ্ছিলেন। এই খবর ক্ষুদিরামের কানে পৌঁছাতে তিনি শহরের সমস্ত বাড়ি থেকে ভিক্ষা করে নতুন ও পুরনো কাপড় সংগ্রহ করেন এবং সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এইসব কারণে ক্ষুদিরামকে প্রায় অনেক রাতে বাড়ি ফিরতে হতো। দিদি জামাই বাবুর ঘুম যাতে না ভাঙে তাই তিনি ভাগ্নে ললিত মোহনের পায়ে দড়ি বেঁধে রাখতেন। জানলা দিয়ে দড়ি টানলে ললিত মোহনের ঘুম ভাঙত এবং তিনি ঘুম থেকে উঠে দরজা খুলে দিতেন। তারপর দুজনে ঢাকা দেওয়া খাবার বের করে গল্প করতে করতে খেতেন। এমনই একদিন রাতে বাড়ি ফিরে খাবার খেতে গিয়ে দেখলেন বিড়াল ঢাকা উল্টে খাবার খেয়ে ফেলেছে। এদিকে দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু আর কোনো উপায় না দেখে ক্ষুদিরাম ভাগ্নেকে সান্ত্বনা দিয়ে বললেন, মাঝে মাঝে উপোস করা শরীরের জন্য ভালো, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে খিদেও বাড়তে লাগলো। ঘুমোতে না পেরে দুজনে বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে এলেন। পাশেই থাকতেন কুসুম কুমারী নামে এক মহিলা। তিনি ডালের বড়ি বানিয়ে বিক্রি করে সংসার চালাতেন। সেই রাতেও তিনি ডাল বাটছিলেন। অত রাতে ক্ষুদিরাম ও ললিত মোহনকে রাস্তায় দেখে কুসুম কুমারী দেবী তাদের বেরোনোর কারণ জিজ্ঞেস করেন। দুজনের অবস্থা শোনার পর তিনি স্নেহ ভরে বাড়িতে খাওয়ার জন্য ডাকেন। এতে ললিত মোহনের প্রাণ জুড়িয়ে গেল। ক্ষুদিরাম ঢুকতে রাজি হলেন না। কুসুম কুমারী দেবী কারণ জানতে চাইলে ক্ষুদিরাম ইশারা করলেন তার হাতে থাকা বিদেশি কাচের চুড়ির দিকে। ব্যাপারটা বুঝে কুসুম কুমারী দেবী জাঁতি দিয়ে নিজের হাতের চুড়িগুলো ভেঙে ফেললেন। এবার ক্ষুদিরামের আর কোনো আপত্তি রইল না মাসির হাতে খেতে। এই ঘটনার পর ক্ষুদিরামের সংস্পর্শে এসে কুসুম কুমারী দেবীর জীবন পাল্টে যায়। তিনিও স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বড়ি বিক্রির টাকার কিছুটা সংসারের জন্য রেখে বাকিটা দিয়ে দিতেন ক্ষুদিরামের আখড়ায়। একবার বিদায় দে মা, ঘুরে আসি, এই গানে যে মাসির কথা বলা হয়েছে সম্ভবত তিনিই এই কুসুম কুমারী মাসি। অধিকাংশ সময় ক্ষুদিরাম ব্যস্ত থাকতেন দেশের কাজে। সমিতি ও আখড়ার কাজের জন্য সারা জেলা ঘুরে বেড়াতেন। ফলে ঠিকমতো খাওয়া দাওয়া ও বিশ্রামের অভাবে একদিন তিনি প্রচন্ড জ্বরে আক্রান্ত হন এবং দিদি অপরূপা দেবীর কাছে ফিরে আসেন। জ্বরে তিনি কখনো ভুল বকছিলেন, আবার মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ছিলেন।
বয়স্করা ভাবলেন ক্ষুদিরামকে হয়তো ভূতে ধরেছে, তাই তারা একজন ওঝাকে ডেকে আনলেন। ওঝা মন্ত্র পড়া শুরু করলে ক্ষুদিরাম উঠে বসে এবং মন্ত্র উচ্চারণে বাধা দিয়ে বলেন, তুমি আমার ভূত তাড়াতে এসেছো? যে সাদা ভূতগুলো আমাদের দেশের লোকেদের ঘাড়ে বসে রক্ত চুষে খাচ্ছে, তাদের মন্ত্র পড়ে তাড়াতে পারবে তুমি? যদি পারো তাহলে আমি তোমাকে গুরু মানব। ক্ষুদিরামের এই কথা শুনে ওঝা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সরে পড়লেন। পরে ক্ষুদিরামের এই অবস্থার কথা শুনে সেই সময়কার খ্যাতনামা ডাক্তার শচীন্দ্রনাথ সর্বাধিকারী নিজে এসে তার চিকিৎসা করেন এবং ক্ষুদিরামকে সুস্থ করে তোলেন। 1906 সালের ফেব্রুয়ারি মাসে মেদিনীপুর শহরে মারাঠা কেল্লার পুরানো জেল প্রাঙ্গণে কৃষি ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে কলেজিয়েট স্কুলের ছেলেরা স্বেচ্ছাসেবকের কাজ করছিল এবং তাদের পরিচালনা করছিলেন রামচরণ বাবু। এই সভায় ম্যাজিস্ট্রেট, জেলা জজ, পুলিশ সাহেব এবং সরকারি বেসরকারি বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। ক্ষুদিরাম জেলের গেটে দাঁড়িয়ে সোনার বাংলা নামে একটি প্রচারপত্র বিনামূল্যে সবাইকে দিচ্ছিলেন। মেদিনীপুর গুপ্ত সমিতি ক্ষুদিরামকে এই দায়িত্ব দিয়েছিল। প্রচারপত্রটিতে শাসক বিরোধী নানান প্ররোচনামূলক লেখা ছিল, এমনকি তাদের প্রাণনাশেরও কথা উল্লেখ ছিল। কিছু কিছু জায়গায় এই প্রচারপত্রটির নাম বন্দে মাতরম হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রচারপত্র বিলি করতে করতে ক্ষুদিরাম কলেজিয়েট স্কুলের শিক্ষক রামচরণ সেনকে দেখতে পায় এবং তার হাতেও একটি প্রচারপত্র দিয়ে দেন। রামচরণ বাবু প্রচারপত্রটি পড়ে শিউরে ওঠেন এবং ক্ষুদিরামকে এটি বিলি করতে নিষেধ করেন, কিন্তু ক্ষুদিরাম তার কথা অমান্য করে প্রচারপত্র বিতরণ করতে থাকে। রামচরণ বাবু সামনে থাকা এক কনস্টেবলকে ক্ষুদিরামকে ধরতে নির্দেশ দেন। কনস্টেবল ক্ষুদিরামকে আটক করলে ক্ষুদিরাম ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয়। সত্যেন্দ্রনাথ বসু ক্ষুদিরামের গ্রেপ্তারের খবর শুনে সেখানে হাজির হন। তিনি কনস্টেবলের কাছে ক্ষুদিরামকে ডেপুটি সাহেবের ছেলে বলে মিথ্যা পরিচয় দিয়ে তাকে পালাতে সাহায্য করেন। এই ঘটনার কথা ম্যাজিস্ট্রেটের কানে গেলে ক্ষুদিরামকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়। কিছুদিন পর গুপ্ত সমিতি সিদ্ধান্ত নেয় ক্ষুদিরামকে আত্মসমর্পণ করিয়ে আইনি লড়াই চালানো হবে। 9 এপ্রিল ক্ষুদিরামের অপরাধের তদন্ত শুরু হয়। সরকার পক্ষ থেকে প্রথম সাক্ষী ছিলেন পুলিশ সুপার। তিনি রাজদ্রোহের মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র দাখিল করেন। 17 এপ্রিল সরকার পক্ষের সমস্ত সাক্ষীর জবানবন্দি শেষ হলে হাকিম আসামিকে দায়রা শরপত করেন। এরপর 10 মে সেশন জজ আদালতে ক্ষুদিরামের বিচার শুরু হয়। 16 মে নির্ভরযোগ্য প্রমাণের অভাবে ক্ষুদিরামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয় এবং তাকে মুক্তি দেওয়া হয়। এই মামলায় সত্যেন্দ্রনাথ বসুকে ক্ষুদিরামের বিরুদ্ধে সাক্ষ্য দিতে জোর করা হয়, কিন্তু তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন উত্তর দেওয়ায় ক্ষুদিরামের সুবিধা হয়। তবে এর ফলস্বরূপ সত্যেন্দ্রনাথ বসুকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। ক্ষুদিরামের মুক্তির দিনটি ছিল মেদিনীপুর শহরের এক চিরস্মরণীয় দিন। তাকে গলায় মালা পরিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। মেদিনীপুরের বিখ্যাত সঙ্গীত শিল্পী গোষ্ঠচন্দ্র সেন সেদিন স্বদেশী গান পরিবেশন করেছিলেন, আর হাজার হাজার মানুষ তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন। এই মামলার ফলে ক্ষুদিরামের এবং গুপ্ত সমিতির যা যা লাভ হয়েছিল সেগুলি হলো, ক্ষুদিরামের নাম সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। রাস্তাঘাটে, ঘরে বাইরে সব জায়গায় ক্ষুদিরামের বীরত্বের কাহিনী আলোচনা চলত। শহরে গ্রামে বহু বাড়ি থেকে তার নিমন্ত্রণ আসতে লাগলো। গুপ্ত সমিতির কাজে এলো নতুন জোয়ার। গুপ্ত সমিতির সদস্য সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়ে গেল। গুপ্ত সমিতির অর্থ সংগ্রহে রাস্তা সহজ হলো। এই ঘটনার 2 মাস পরে ব্যায়াম শিক্ষক রামচরণ বাবু ক্ষুদিরামকে ধরিয়ে দেওয়া ও তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার শাস্তি পান। একদিন সন্ধ্যাবেলায় এক ব্যক্তি রামচরণ সেনের হাতে মিস্টার কেবি দত্তের সই করা চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল তিনি যেন একবার মিস্টার কেবি দত্তের সঙ্গে দেখা করেন। মিস্টার কেবি দত্ত ছিলেন স্কুল কমিটির অন্যতম সদস্য। রামচরণ বাবু সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে মিস্টার কেবি দত্তের বাড়ির দিকে রওনা দেন। কিছু দূর যাওয়ার পরেই আরো 2-3 জন ব্যক্তি হাজির হয় এবং সবাই মিলে রামচরণ বাবুকে মারধর করেন।